12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, একই দিন গণভোট, স্বাগত দলগুলোর। সুষ্ঠু ভোট প্রত্যাশা বিএনপির, সমান সুযোগের আহ্বান জামায়াতের। ইসির নিরপেক্ষতায় প্রশ্ন এনসিপির। 3 দফায় বিএনপির প্রার্থী ঘোষণায় আসন নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ শরিকরা, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। শরিক নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান বিএনপি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরা হলো না বাড়ি। ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে। বাঁচানো গেল না রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। 31 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। এবং 4 দিনের মাথায় ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তর পূর্বাঞ্চল। কম্পনের মাত্রা 6.7, সুনামি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই দিনে হবে গণভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চালানো যাবে প্রচারণা। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 300 আসনে 69 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের সময়সূচি জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিভি এবং বাংলাদেশ বেতার সহ সব বেসরকারি গণমাধ্যম জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ প্রচার করে। সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচন ও গণভোটের বিস্তারিত তুলে ধরেন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর। বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ। সিএসি বলেন, এবারের ভোট ভাবমূর্তি পুনরুদ্ধার ও প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। ভোটাররা বাধার সম্মুখীন হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না। সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে। সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান সিএসি। সকল রাজনৈতিক দল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আর নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার অভাব আছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ
সাধারণ নির্বাচন। সব শঙ্কা, সংশয় আর উৎকণ্ঠা কাটিয়ে জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জানানো হয় প্রতীক্ষিত এই তারিখ। যদি আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এতে সন্তুষ্ট তার দল। বলেন নির্বাচন সুষ্ঠু করা এখন কমিশনের দায়িত্ব। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। জামায়াত ইসলামের পক্ষ থেকেও ঘোষিত তফসিলকে স্বাগত জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অর্থবহ হবে না নির্বাচন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা আছে, তবে ইসির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না এনসিপি। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা, কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি, কিন্তু তারা তাদের কর্মের পরিচয় দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা থেকে আলাদা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখা সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 3 দফায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নেই শরিকরা। অনেকের আসনেই দেওয়া হয়েছে প্রার্থী। এ নিয়ে তীব্র ক্ষোভ যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন অনেকেই। তবে শরিক দলের নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপিতে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন জয়ী হতে সক্ষম শরিকদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী লীগের শাসনামলে সভা সেমিনারে রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে দীর্ঘ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির তরফ থেকে ঘোষণা ছিল যুগপৎ নির্বাচন এবং সরকার গঠনের। তবে জনসমর্থনে কিছুটা পিছিয়ে থাকা এসব দলকে আসন ছাড়তে নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে বিএনপিকে। তা নিয়েই তীব্র ক্ষোভ বিএনপির দীর্ঘদিনের মিত্রদের। মূলত 20 দলীয় জোট অকার্যকর হওয়ার পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী এসব দল বিএনপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবস্থান জানান দেয় রাজপথে। তবে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের মোর্চার শক্ত অবস্থান এবং আরপিও সংশোধনীতে নিজ দলের প্রতীক নিয়ে ভোট করার বাধ্যবাধকতায় ভাবনায় পড়েছে বিএনপি। আসন ছাড়লে এসব দল জিতে আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দলটির। 3 দফায় 273টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসন নিশ্চিত না হয় ক্ষুব্ধ শরিকরা। আমরা তো 17 বছর 20 বছর আপনাদের কাছে কিছু চাইনি। রেজাল্টের যখন সময় এসেছে তখন দেখলাম বিএনপি তার সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। এখন তারা বলতেছে যে তারা কিছু আসন খালি রেখেছে। আমার আসনে তো প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপি বন্ধুহীন হওয়ার তৎপরতা গ্রহণ করেছে কিনা এমন প্রশ্ন তুলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন বিএনপির আচরণে অনাস্থা অবিশ্বাস তৈরি হচ্ছে। কোন রকমে ধরেন জাস্ট 2-4-5টা একটু বুস্টস দিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করা, এই ম্যানেজ করার চিন্তাটা যুগপথের শরিকদেরকে ক্ষুব্ধ করেছে। এটা অনাস্থা অবিশ্বাস জায়গাটা তৈরি হচ্ছে। বিএনপি বন্ধুহীন হবার কোনো তৎপরতা গ্রহণ করেছে কিনা এটা নানা মহলে একটা আলোচনার প্রশ্ন।
ছাড় দেওয়া আসনে পরাজয়ের শঙ্কার কথা বলছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, জয়ী হতে সক্ষম শরিকদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। জিততে হবে তো, লিগ্যাল অবস্থা থাকতে হবে তো, তাদের নমিনেশন দিলাম, তারপরে বিএনপি ক্ষমতা যেতে পারে, তার লাভটা কি হবে? আমরা যেগুলা প্রার্থীকে মনে করেছি ওনাদের মধ্যে থেকে জয়লাভ করতে পারে, সেগুলো প্রার্থীরা আমরা নমিনেশন কনফার্ম করে দিয়েছি। অফিসিয়ালি ডিক্লেয়ার করি নাই, তফসিল ডিক্লেয়ার হলে হয়তো আমরা ডিক্লেয়ার করে দেবো। শরিকদের প্রত্যাশিত আসনে নিজস্ব উদ্যোগে প্রচারণা চালানোর পরামর্শই নেতার। বাকি থাকা 27 আসনের মধ্যেই শরিকদের আসন নিশ্চিতের কথা বলছেন তিনি। ওনার তো উচিত ইলেকশন কর্মী এলাকায় যে কাজ করা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মাদারীপুরের 3টি আসনের 11,35,572 জন ভোটারের মাঝে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। মোটরসাইকেল শোডাউন, সভা সমাবেশ সহ মত বিনিময়ে ব্যস্ত তারা। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুরে বইছে নির্বাচনী হাওয়া। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের মন জয় করতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মাদারীপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। মনোনয়ন ঘোষণার পর প্রচারণায় বেশ সরব হয়ে উঠেছেন তিনি। এই আসনে জামায়াতে ইসলামিক দাঁড়িপাল্লা মার্কা নিয়ে লড়বেন দলটির কালকিনি পৌরসভার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। ছুটে যাচ্ছেন চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার অলিগলিতে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হয়েছেন মাওলানা এস এ আজিজুল হক। হাত পাখা প্রতীকের এই প্রার্থীকেও দেখা গেছে নির্বাচনের মাঠে। আপনারা সবাই সন্তুষ্টের সাথে থাকবেন, আমরা সব দলকেই তো দেখেছি, এবার জামায়াত ইসলামীকে দেখব। ছাত্র বলেন, যুবক বলেন, মা বোনরা বলেন, সবাই পরিবর্তন চায়। উন্নয়নের স্বার্থে শত যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী, আহাজারি, সিন্ডিকেট কিছু থাকবে না, এরকম আশাবাদী আমরা সকলে। ভোট দেব যারা ভালো উন্নত করতে পারে। 1125.69 বর্গ কিলোমিটারের 3টি সংসদীয় আসনে মোট ভোটার 11,35,572 জন। মাদারীপুর 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার মিঠু চৌধুরী। আর মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান পেয়েছেন মাদারীপুর 2 আসনের ধানের শীষের টিকিট। মাঠে আছেন এনসিপির সম্ভাব্য প্রার্থীরাও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বেগম খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তার চিকিৎসার বিষয়ে কোনো ভুল তথ্য না ছড়িয়ে বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেগম জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পাওয়া যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো নাজাল ক্যানুলা ও BIPAP মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। রাজধানী ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। ভোর 4টার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ইরাম দেওয়ান ও তপু আহমেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি জব্দ করেছে ডেমরা থানা পুলিশ। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ছিল, তো ও মানে একদম দ্রুত এসে আমাদের ওখানে ওরা একদম পিছে নিয়ে চলে গেছে। আমরা চার দোকান থেকে বের হয়ে আসতে আসতে অলরেডি ও স্পট ডেড। আইসিতে আছে না কোথায় আছে, বললো যে ইমার্জেন্সি আছে। তো আমি বললাম যে একদম রিয়েল আপনি নিউজটা আমাকে বলেন, সমস্যা নেই। তো উনি বললো যে উনি মারা গেছে। প্রতিটা সেকেন্ডে লেট করতেছে, প্রতিটা স্টেপ নিতে গেলে তারা সময় নষ্ট করে। তখন রক্তক্ষরণ হচ্ছে, ওরা কোনো মানে ডাক্তারে একজনে আরেকজনকে বলে, আরেকজনকে বলে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
রাজধানীর ডেমরায় ঢাকা সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুইজন হচ্ছে রাজধানীর 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের নাম ইরাম দেওয়ান ও তপু আহমেদ। শুক্রবার রাত 4টার দিকে, ভোর 4টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার স্থলে যারা ছিলেন মূলত ওই 2 শিক্ষার্থীর বন্ধু ও আত্মীয় স্বজনরা, তারা জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় তপু ও ইরাম তারা দুইজন হচ্ছে তাদের বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর রাত 3টার দিকে তারা মূলত হচ্ছে ডেমরার কোনাপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটান তাদের সকল বন্ধু বান্ধবদের সঙ্গে। এরপরে রাত 3:30 বাজে যখন তারা সেখান থেকে, সেই চায়ের দোকান থেকে বের হয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তখনই মূলত হচ্ছে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি এসে এই মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই হচ্ছে তপু মৃত্যুবরণ করেন। আর ইরামকে যখন হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরে তাকে এখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মূলত ঘটনাস্থলে থাকা তার বন্ধুবান্ধবরা জানিয়েছেন যে তাদের চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে। তারা বলছেন যে বেপরোয়া গতিতে একটি ময়লার গাড়ি, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেই ময়লার গাড়ি এসে তাদের 2 বন্ধুকে হচ্ছে ওখানে পিষে চলে যায়। তারা এরপরে হচ্ছে সেই ময়লার গাড়িটিকে আটক করার চেষ্টা করে এবং তারা ওইখানে ময়লার গাড়িটিকে আটক করতে পারে, কিন্তু গাড়ির চালককে আটক করতে পারে না। গাড়ির চালক ওই ময়লার গাড়ি ওইখানে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে এই প্রত্যক্ষদর্শী আত্মীয় স্বজনরা আরও জানিয়েছেন যে মূলত ওই ময়লার গাড়ি বেপরোয়া গতির কারণেই হচ্ছে তাদের এই 2 জন বন্ধুর এরকম সড়কে নির্মমভাবে মৃত্যুর শিকার হতে হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাঁচানো গেল না রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে। 31 ঘন্টার উদ্ধার অভিযানে খনন যন্ত্র ব্যবহার করে 50 ফুট গভীর থেকে শিশুটিকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে আব্দুল সালামের ধারণ করা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মওদুদ রানা। টানা 31 ঘন্টার অক্লান্ত প্রচেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয় শিশু সাজিদকে। উদ্ধার শেষে আগে থেকে প্রস্তুত মেডিকেল টিম শিশুটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 31 ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। সচরাচর যেসব অপারেশন করি, এই অপারেশনটা একটু ভিন্ন। শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে। আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন। এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে 8 থেকে 6 ইঞ্চির, আমরা বলছি 6 ইঞ্চি, বাট আসলে এটা প্রথমে ছিল 8 ইঞ্চি, এই ডায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায়। এই যে প্রজেক্টের মাধ্যমে যেই ছোট ছোট লুপ হোল রেখে যাওয়া, এরকম হোল, ছোট ছোট হোল, এই হোলে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 11টায় তানোরের কোয়েলহাট গ্রামে নিজ বাড়িতে পৌঁছে শিশু সাজিদের নিথর দেহ। সবাই সব চেষ্টার কারণে হয়তো বাচ্চাটাকে ফিরে পেলাম আমরা, কিন্তু মৃত। এত কম বয়সে একটা বাচ্চা একটু গর্তের মধ্যে পড়া হয়ে গেছে, এটা আসলে ভাই খুবই দুঃখজনক ব্যাপার। 40-45 ফিট একটা গর্তের একটা বাচ্চা চলে যাচ্ছে, এটা অবহেলা, এটা তো কোনো সময় পূরণ করা হয়নি। তার এই জিনিসটার একটা সুস্থ তদন্ত করে সুস্থটা বিচার চাই আমি। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত, ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শিশু সাজিদের জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখছি ঠিক যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা, তার পাশেই মাঠে শিশু সাজিদের জানাজার প্রস্তুতি চলছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি মুসল্লিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং জানাজার পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি এবং একই সঙ্গে মসজিদের ইমাম তারা কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু এরপরেই বক্তব্যের পরেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। আমরা
যেটা জানিয়ে রাখি যে গত বুধবার যেটি দুপুর 1টার সময় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তানোরের এই কোয়েলঘাট গ্রামে, সেই ঘটনাটি আসলে সারা দেশবাসীকে নাড়া দিয়েছে। স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই ঘটনার সাক্ষী, এবং আমরা যেটি দেখেছি এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু এই এলাকায় একদম শোকের ছায়া নেমে এসেছে এবং শোকে স্তব্ধ তার পরিবর্গ, আত্মীয় স্বজন। আমরা ঠিক কিছুক্ষণ আগেই তার বাড়িতে ছিলাম, তার বাবা মায়ের আহাজারি দেখেছি এই ঘটনার প্রেক্ষাপটে। এবং শিশু সাজিদকে গতকাল রাতে যখন উদ্ধার করা হয়, আসলে সবারই প্রত্যাশা ছিল যে সাজিদকে যেন জীবিত উদ্ধার করা হয়, কিন্তু অবশেষে তাকে আর জীবিত রাখা যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। এবং সাজিদের এই মৃত্যুর ঘটনায়, এই মর্মান্তিক ঘটনায় আসলে এলাকার বাসীর চোখেও আমরা পানি রেখেছি এবং তারা আফসোস করছে এবং তারা বলছেন যে এত মর্মান্তিক যে ঘটনা, যেটি আসলে প্রত্যেকের হৃদয়ে নাড়া দিয়েছে এবং তারা প্রত্যাশা করেছিল তাকে যেন জীবিত উদ্ধার করা যায়, কিন্তু অবশেষে তাকে অনেক চেষ্টা করেও কিন্তু তাকে আসলে বাঁচানো যায়নি। এবং একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষাপটে যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে, এই যে গভীর পরিত্যক্ত যে নলকূপের যে গর্তটি, সেই গর্তটির পরিত্যক্ত অবস্থা এরকমভাবে অরক্ষিত অবস্থায় রেখেছিল বলেই কিন্তু আসলে এমনটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে সবাই কিন্তু বলছে। এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা কিন্তু দাবি করছেন যে এমন ঘটনা যাতে না ঘটে, সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে এই যে জায়গাটিতে এই গভীর নলকূপটি ছিল, সেই জায়গাটি এরকম আরো আশপাশে অনেকগুলো জায়গা আছে এরকম যেখানে গর্ত থাকতে পারে বলে স্থানীয়রা অনেকে বলছেন। তো এই ছিল শিশু সাজিদের সাথে যে মর্মা ঘটনা, সেই ঘটনার এবং তার জানাজার নামাজের যে পূর্ব প্রস্তুতি চলছে তার শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। 2025-26 শিক্ষাবর্ষের MBBS ও BDS কোর্সের ভর্তি পরীক্ষা চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। 2025-26 শিক্ষাবর্ষের MBBS এবং BDS ভর্তি পরীক্ষা অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ ঠিক সকাল 10টায় এবং এখন আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি প্রায় 30 মিনিটের মতো পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা চলবে সকাল 11টা 15 মিনিট পর্যন্ত। যদিও আগের বারগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, এবার 15 মিনিট বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটি আসলে ঢাকা মেডিকেলের যে কেন্দ্র, সেই মেডিকেলে সারা দেশে 17টি কেন্দ্রে এবং 49টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং এবছর যেই মেডিকেল এবং BDS একই সঙ্গে পরীক্ষা হচ্ছে, সব মিলিয়ে ভর্তি পরীক্ষার যেই মেডিকেল সিট সেটি হচ্ছে আসন 13,051টি আসন। সেই আসনের বিপরীতে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 1,22,632 জন শিক্ষার্থী, অর্থাৎ যেই পরিমাণ শিক্ষার্থী আসলে পরীক্ষা দিচ্ছেন প্রতিটি আসনের বিপরীতে এবার লড়ছেন 9 জন করে। এবং যদি একটু বলে রাখতে চাই যে সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মোট আসন সংখ্যা 5,645টি, যার মধ্যে MBBS আছে 5,100 এবং BDS 545টি এবং বেসরকারি আছে 7,604টি। এর ভিতর MBBS 6,001 এবং BDS 1,405টি। অর্থাৎ এই MBBS এবং BDS পরীক্ষা ঠিক আর কিছুক্ষণ পর 11টা 15 মিনিটে শেষ হবে। তো এ ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার সবশেষ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গঙ্গা পানি বন্টন চুক্তির 29 বছর পূর্ণ হলো আজ। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র একটি মৌসুম। বাংলাদেশ এই 29 বছরে তার প্রাপ্য পানির কতটুকু পেয়েছে? চুক্তির নবায়ন নাকি নতুন চুক্তি, আলোচনায় আসছে সেই প্রসঙ্গও। তবে এর জন্য নতুন যে কমিটি হওয়ার কথা তা এখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন পরবর্তী সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 1996 সালের 12ই ডিসেম্বর যেদিন গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল, প্রতিশ্রুতি ছিল সমবন্টনের। ফারাক্কা পয়েন্টে প্রবাহ অনুযায়ী পানি পাবে দুই দেশ। বিশেষজ্ঞদের মতে এটাই ছিল চুক্তির সবচেয়ে বড় ফাঁক, কারণ যখন পানি সবচেয়ে কম থাকে তখন বাংলাদেশ অংশই সবচেয়ে কম পায়। যৌথ নদী কমিশনের তথ্যমতে গত 29 বছরে দুই দেশের পানি বন্টন ঠিকঠাকই ছিল, অর্থাৎ বাংলাদেশ সব মৌসুমেই পানির ন্যায্য হিস্সা পেয়েছে। গত 30 বছর চুক্তি অনুযায়ী আমাদের যে অ্যাপ্রুভ গাইডলাইন ছিল সেই অনুযায়ী আমাদের একটা টিম ওখানে 5 মাস ডিপ্লয় থাকতো, 4 সদস্যের। দিনে 4 বার ফ্লো মেজার করেছে তারা।
আমরা এভরি টাইম চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি হয়েছে। যদিও গণমাধ্যম ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উন্মুক্ত তথ্য বলছে বাংলাদেশের পানি প্রাপ্তির ন্যায্য হিস্যায় ঘাটতি ছিল বরাবরই। ফারাক্কা পয়েন্টেই কখনো কখনো এভারেজ ফ্লো থেকে কম পানি আসে, সেটা একটা বিষয় যে সেটা কি কারণে কম আসছে। এটা কি আপ স্ট্রিমে কোনো ফারাক্কার আগে কোনো স্টোরেজ হচ্ছে কিনা বা ডাইভার্ট হচ্ছে কিনা, পানিটাকে সরিয়ে নিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু চুক্তিতে বলা ছিল না। চুক্তির মেয়াদ শেষের বাকি মাত্র 1 বছর। যৌথ নদী কমিশনের সবশেষ 2টি বৈঠকে চুক্তি নবায়ন প্রসঙ্গে আলোচনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে 2024 সালে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল এবং চুক্তি নবায়ন নাকি নতুন করে হবে এই নিয়ে আলোচনা করার জন্য একটি কমিটির সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই এই কমিটি করেনি। নবায়ন হবে বা নতুন করে যদি হয়, তাহলে নতুন করে হইলে আমরা কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন এইখানে যোগ করব, বা গ্যারান্টি ফ্লো যে মিনিমাম আমরা এতটুকু পানি আমাদের দরকার, সেই বিষয়গুলো নিয়ে এখন থেকেই বাংলাদেশকে কাজ করতে হবে। তিস্তা সহ আরও 6টি নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ডেটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ ভারত। তবে সবই নির্ভর করছে কূটনৈতিক দর কষাকষি ও রাজনৈতিক ইচ্ছার উপর অভিমত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের উত্তর পূর্বাঞ্চলে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ 1 মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে। এর আগে একই অঞ্চলে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত 50 জন আহত হয়। খেলার খবর। শুধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ, যার জন্য জেল পর্যন্ত হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করব বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, একই দিন গণভোট, স্বাগত দলগুলোর। সুষ্ঠু ভোট প্রত্যাশা বিএনপির, সমান সুযোগের আহ্বান জামায়াতের, ইসির নিরপেক্ষতায় প্রশ্ন এনসিপির। 3 দফায় বিএনপির প্রার্থী ঘোষণায় আসন নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ শরিকরা। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, শরিক নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান বিএনপি। এবং গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না 2 বন্ধুর। ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, ঘাতক গাড়ি জব্দ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।